রাহা নিচু গলায় বলে, না, সাইমনকে ভুলে যায়নি। আর তুমি সাইমনের কথা বলছো কেন? রাদীপ বলে, সাইমন এখন বাংলাদেশেই রয়েছে, এখন ওকে বলতে হবে, তাছাড়া আর কোনো বিশ্বস্ত কাউকে পাচ্ছি না। ঠিক আছে ভাইয়া, তুই এত চিন্তা করিস না। তুই তোর পাসপোর্ট আর কিছু কাগজপত্র রেডি করে রাখিস। কালকে সাইমন ওই বাড়ির সামনে যাবে, তুই ওকে ওই কাগজগুলো দিবি। এরপরে আমি দেখছি কি করে ভিসার ব্যবস্থা করতে পারি। রাহা বলে, ভাইয়া, হাতে মাত্র কয়েকটা দিন আছে, এর মধ্যে কি ভিসার ব্যবস্থা করতে পারবে? আর বেশি টাকা লাগবে এগুলো পেতে। রাদীপ জোর গলায় বলে, পারবো, যত টাকাই লাগুক, তোকে আর তোর বাচ্চাকে আমি বাঁচাবই। আর এখন কি করছিস তুই? রুমে বসে আছি। আর শোন, এই বিষয় নিয়ে কাউকে কিচ্ছু বলবি না, আমি দেখছি কি করা যায়। শুধু একবার তোকে আমার কাছে যদি আনতে পারি, এরপরে রাজকে আমি দেখে নিব, ওর প্রতিশোধ নেওয়া আমি বের করব। ও আমার বোনের সাথে এমন করেছে, ওকে আমি ছাড়বো না। রাহা খানিকটা ভয় পেয়ে বলে, ভাইয়া, এতে আমার বাচ্চাটা ঠিক থাকবে তো? তুই চিন্তা করিস না, এই কয়েকটা দিন একটু সেফ হয়ে থাকবি, কোথাও বের হবি না। আর কালকে সকালে কাগজগুলো রেডি রাখিস, ওই রাজ তোর আর তোর বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। রাদীপ রাহার সাথে কথা বলে ফোন পাশেই রেখে বসলো। রাজের উপরে এখন খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে সামনে পেলে মেরে কুচি কুচি করে দিতে। রাদীপ নিজে থেকে কিচ্ছু বলতে পারছে না, কারণ সে মিষ্টিকে অস্বীকার করেছিল, কিন্তু কেন অস্বীকার করেছিল সেটা কেউ জানতে চায়নি। এই একটা কারণে আজ রাদীপ বোনের প্রতি হওয়া অন্যায় দেখেও কিছু বলতে পারছে না। রাদীপ সাথে সাথে তার ঘনিষ্ঠ বন্ধু সাইমনকে কল দিল। সাইমনও জাপানে রাদীপের সাথেই থাকে, কিছুদিন হলো দেশে গিয়েছে। রাদীপ সাইমনের সাথে আলোচনা করলো কি করে ভিসা জোগাড় করা যায়। সাইমন সবশেষে রাদীপকে বলে, বন্ধু, তুই চিন্তা করিস না, এখন স্টুডেন্ট ভিসায় তোর বোন একটু তাড়াতাড়ি যেতে পারবে, তবে টাকা লাগবে, যেহেতু কয়েকটা দিনের মধ্যে চাইছিস। রাদীপ বলে, বন্ধু, যত টাকা লাগে লাগুক, এই 10 দিনের মধ্যে তোকে সবটা জোগাড় করতেই হবে। আমার বোন একটু সমস্যায় আছে, তাই তোকে এমার্জেন্সি করতে বলছি। আর দেশে বিশ্বস্ত কেউ নেই তুই ছাড়া, তোকে কাজটা করে দিতেই হবে। বন্ধু, তুই চিন্তা করিস না, তুই তো আমার ভাইয়ের মতো, আর তুই আমার অনেক উপকার করেছিস, সেক্ষেত্রে আমি কিছুই করতে পারিনি। এখন আমি তোর বোনের ভিসাটা জোগাড় করে দিব, তুই চিন্তা করিস না। রাদীপের বন্ধু সাইমন সকালে রাহার বাড়ির সামনে আসে। রাহা তার সব দরকারি ডকুমেন্টগুলো সাইমনকে দিয়ে দেয়। এই কয়েকদিনে রাহা আর বাড়িতে থেকে বের হয়নি, ফোনও বন্ধ করে রেখেছে, আর ইচ্ছে করেই রাজের সাথে কোনো যোগাযোগ করেনি, আর যোগাযোগও করতে চায় না। আজ মাসের 30 তারিখ বিকালবেলা রাহা বিছানায় ক্যালেন্ডার হাতে নিয়ে বসে বসে কাঁদছে। কালকে সকালে বা দুপুরের কাজ বাড়িতে চলে আসবে। যদি এসে জানতে চাই বাচ্চাটা রেখেছে কিনা, তাহলে সে কি জবাব দিবে? এই নিয়ে ভাবতে ভাবতে রাহার ফোন বেজে ওঠে। রাহা ফোনটা হাতে নিয়ে দেখলো রাদীপ কল দিয়েছে। রাহা চোখ মুছে কলটা রিসিভ করে বলে, ভাইয়া বলো। ওপাশ থেকে রাদীপ বলে, রাহা, তোর ভিসার টিকিট রেডি হয়ে গিয়েছে। এই শুনে রাহা খুশি হয়ে অস্থির গলায় বলল, ভাইয়া, সব রেডি হয়ে গিয়েছে? রেডি করে ফেলেছে সাইমন, কালকে রাত 3টেই ফ্লাইট। সাইমন অনেক কষ্ট করে এই পর্যন্ত করতে পেরেছে, এছাড়া আর কোনো ফ্লাইট টিকিট বুক করতে পারেনি, তোকে রাতের ফ্লাইটেই আসতে হবে। রাহা মাথা নাড়িয়ে বলে, সাইমন ভাইয়া এই পর্যন্ত করেছে, এই অনেক। রাদীপ বলে, শোন, তুই এখন কিছু জিনিস গুছিয়ে ফেল, আর রাত 1:30টার দিকে সাইমন গাড়ি নিয়ে বাড়ির সামনে যাবে, তুই সাইমনের সাথে বের হয়ে যাবি। সাইমন তোকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিবে, আর কোনো প্রমাণ বা কিছু রেখে আসবি না। ফোনটা গাড়িতে আসার পথে ফেলে দিয়ে আসবি, আর শুধু রাজের জন্য একটা ছোট্ট চিরকুট রেখে আসবি। রাহা প্রশ্ন করে, চিরকুটে কি লিখবো ভাইয়া? আমি তোকে টেক্সট করে পাঠাচ্ছি। ঠিক আছে ভাইয়া। রাহা রাদীপের সাথে কথা বলে ফোনটা পাশে রেখে দিয়ে তার লেদারটা বের করলো। এরপরে কাবার থেকে প্রয়োজনীয় জামা কাপড় লেদারে ভরে নিল। এর সাথে আরও নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিসগুলোও রাখলো, যা না নিলে চলে না তাই নিল। রাত 10টা। রাহা নিজের রুম থেকে বেরিয়ে চলে গেল তার বাবা মায়ের রুমে। চলে যাওয়ার আগে বাবা মায়ের সাথে শেষ দেখাটা করতে চায়। রাহা আস্তে করে দরজা খুলে তার বাবা মায়ের রুমে ঢুকলো। রুবেল চৌধুরী বা রুমানা চৌধুরী বসেছিলেন রুমে। রুবেল চৌধুরী মেয়েকে দেখে বলেন, রাহা, কিছু বলবে? আর তোমাকে এমন লাগছে কেন? রাহার এখন তার বাবাকে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে সব। রাহা ধীর পায়ে এগিয়ে গিয়ে তার বাবা মায়ের মাঝখানে বসলো। কোনো কথা বলছে না, শুধু দুজনের দিকে তাকিয়ে আছে। কিছু
কিছুক্ষণ পরে রাহা তার বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বু কি হয়েছে বলো, শরীর খারাপ লাগছে? না আব্বু, আমার শরীর ঠিকই আছে। তাহলে এমন করে জড়িয়ে ধরলে যে? আব্বু ঘুম আসছিল না, মনে হচ্ছিল একবার তোমার সাথে আর আম্মুর সাথে কথা বলতে পারলে ভালো লাগবে। রোমানা চৌধুরী রাহার মাথায় হাত রেখে বলেন, তোর কি হয়েছে রে? তোকে কয়েকটা দিন ধরে কেমন একটা স্বাভাবিক লাগছে না? কোনো কিছু নিয়ে চিন্তা করছিস নাকি? রাহা হাসার চেষ্টা করে বলে, না আম্মু। এর কিছুক্ষণ পরে রাহা মাথা তুলে তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমি যদি কোনো বড় ভুল করি তাহলে কি তুমি আমাকে আদর করবে? এভাবে আগলে রাখবে আমায়? রুবেল চৌধুরী কথাটা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। রাহার কথা শুনে কেমন যেন তার মায়া হচ্ছে। মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, আমি আর তোমার আম্মু যতদিন বেঁচে থাকবো ততদিনই আমার তোমাকে আগলে রাখবো, ততদিনই আমরা তোমাকে আগলে রাখবো, আদরে রাখবো। আর তুমি কোনো ভুল করলেও আমাদের সন্তান হয়ে থাকবে, আর ভুল না করলেও আমাদের সন্তান হয়ে থাকবে। রুবেল চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, জানো তোমার ভাইয়ার জন্য এখনও আমাদের কষ্ট হয়। কি একটা ভুলের জন্য নিজেই নিজেকে আমাদের থেকে দূরে রেখেছে। ফোনে কথা বলে খুব কম, এতে আমাদের মন ভরে না। রাহা কেঁদে উঠল। তার মা রুবেল চৌধুরীকে বলেন, তুমিও না মেয়েটা ভাইয়ের কথা শুনলেই মন খারাপ করে, আর তুমি সেই বোনের কাছেই ভাইয়ের কথা বলো। এই বলে তিনি রাহাকে বলেন, থাক মা, কাঁদিস না, দেখবি তোর ভাই একদিন ঠিকই ফিরে আসবে। এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। রাহা বিছানায় থেকে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার আগে আবারও তার বাবা মায়ের মুখ পানে তাকালো। হয়তো এই দেখাই শেষ দেখা, আবার দেখা হবে না অনেক দিন, হয়তোবা এই জন্মে। রাহা চলে যেতে যেতে মনে মনে বলল, আব্বু আম্মু, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব, আমাকে তো এই সন্তানটা বাঁচাতে হবে। আমি ভাইয়ার কাছে পৌঁছেই তোমাদের জানাবো। এই পর্যন্ত তোমরা একটু কষ্ট করে থেকো। রাহা এই বলতে বলতে কাঁদতে কাঁদতে রুমে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে কাঁদতে লাগলো। এরপরে উঠে রিডিং টেবিলে গিয়ে বসে রাদিফের দেওয়া টেক্সটটা একটা ছোট্ট চিরকুটে লিখে সেটা নিয়ে বের হয়ে গেল রুম থেকে। এরপরে রাজের রুমে এসে রাজের বালিশের নিচে আলগোছে চিরকুটটা রেখে রুম থেকে বেরিয়ে চলে এলো নিজের রুমে। রাত তখন 1:30, এখন কেউই জেগে নেই। রাহা আলগোছে রুম থেকে বেরোলো। এরপরে চলে গেল বাড়ির বাহিরে। গেটের সামনে দুজন দারোয়ান বসা ছিল বলে বাড়ির পেছনের দিক দিয়ে বের হলো। সাইমনকে দেখতে পেয়ে কিছুটা হাঁপ ছাড়লো। সাইমন রাহার হাত থেকে লেদারটা নিয়ে গাড়িতে তুলে রাহাকে বলে, তুমি গাড়িতে উঠে বসো। রাহা যেই ব্যাক সিটের দরজা খুলতে যাবে ঠিক তখন সাইমন বলে, রাহা সামনে বসো। রাহা সম্মতি জানিয়ে সামনের সিটে বসলো। এরপরে সাইমন গাড়িতে উঠে বসলো। এর মাঝে কয়েকবার রাদীপ ফোন দিয়েছিল। দুজনেই রাদীপের সাথে কথা বলেছে। সাইমন রাহাকে নিয়ে এয়ারপোর্টে চলে এলো। গাড়ি থেকে নেমে রাহার হাতে পাসপোর্ট, ভিসা আর টিকিট দিয়ে বলে, রাহা, এই যে তোমার পাসপোর্ট, ভিসা আর টিকিট। তুমি কিন্তু স্টুডেন্ট ভিসায় যাচ্ছ, আর সব কিছু ওকে করা। রাহা কি বলে ধন্যবাদ দিবে তা মুখে আসছে না। সাইমন এইভাবে চেষ্টা না করলে হয়তো রাহা আজ এয়ারপোর্টে এসে দাঁড়াতে পারতো না। রাহা চোখে জল নিয়ে বলে, ভাইয়া, আপনাকে ধন্যবাদ জানালে হয়তো কম হয়ে যাবে। আপনি না থাকলে আমি যেতেই পারতাম না। সাইমন হেসে বলে, ওয়েলকাম, দেখে শুনে যেও। আর ওইখানে রাদীপ তোমার অপেক্ষায় থাকবে। ঠিক আছে ভাইয়া, আপনি ভালো থাকবেন। রাহা পাসপোর্ট, ভিসা, টিকিট দেখিয়ে ভেতরে চলে গেল। সাইমন দাঁড়িয়ে রইল। যতদূর পর্যন্ত রাহাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত দেখল। সকাল 11টা বাজতেই সবার চোখে পড়ল রাহা এখনও রুম থেকে বের হয়নি, এমনকি কারোর সামনে আসেনি। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী অফিসে চলে গিয়েছে। বাড়িতে রয়েছে শুধু সাইমা চৌধুরী ও রোমানা চৌধুরী। তারা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও রাহাকে পেলেন না। রাহার রুমে এসেও পেলেন না, অথচ রুমটা সুন্দর করে পরিপাটি করে রাখা। ঘণ্টাখানিক অপেক্ষা করেও যখন রাহার কোনো খোঁজ পাওয়া গেল না, তখন সাইমা চৌধুরী ও রোমানা চৌধুরী অস্থির হয়ে পড়লেন। সাইমা চৌধুরী গেটের দারোয়ানের কাছে গিয়েও বলেন তারা রাহাকে দেখেছে নাকি, কিন্তু তারা দেখেনি। এই শুনে সাইমা চৌধুরী কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন। এরপরে বাড়ির ভিতরে এলেন রোমানা চৌধুরীর কাছে। রোমানা চৌধুরী কেঁদেই চলেছেন।
এর আধ ঘন্টা পরেই রুবেল চৌধুরী আর রাশেদ চৌধুরী বাড়িতে এলেন। রুবেল চৌধুরী রুমানা চৌধুরীকে বলেন, রাহার কোনো খোঁজ পেয়েছো? রুমানা চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, না, আমি ওর কোনো খোঁজ পাইনি। পুরো বাড়ি খুঁজেছি, বাহিরেও খুঁজেছি, ওর সব বন্ধু বান্ধবীকে কল দিয়েছে, কিন্তু কোথাও নেই মেয়েটা। এই শুনে রুবেল চৌধুরী রাগ নিয়ে বলেন, জলজ্যান্ত একটা মানুষ বাড়ি থেকে উধাও হয়ে গেল, এইটা তুমি বুঝতে পারোনি? কি করো বাড়িতে যে মেয়েটাকে দেখলে না? রাশেদ চৌধুরী তৎক্ষণাৎ পুলিশকে কল দিয়ে সবটা জানালেন, সাথে রাহার ছবিও পাঠিয়ে দিলেন। এরপরে তিনি রুবেল চৌধুরীকে নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বিকেলবেলা রাজ বাড়ির উদ্দেশ্যে ফিরছে, সাথে তোর বোন মিষ্টিও আছে। মিষ্টি হেসে বলে, ভাইয়া তাহলে আজ রাহার কথাটা বাড়িতে জানাবে, রাহা খুব খুশি হবে। এই কয়েকটা দিনে হয়তো মেয়েটা খুব কষ্ট পেয়েছে। রাজ শুকনো মুখে বলে, পেয়েছে হয়তো, আর ও যা জেদি, আমার মনে হচ্ছে ও বাড়িতে জানিয়ে দিয়েছে, না হলে তো পরিবেশ ঠান্ডা থাকার কথা না। মিষ্টি চিন্তিত স্বরে বলে, কিন্তু ভাইয়া তুমি যে বললে ও নাকি হসপিটালে গিয়েছিল, তাহলে ও কি বাচ্চাটা নষ্ট করে ফেলেছে? রাজ বলে, সেদিন আমার বন্ধুরা ওকে মিথ্যা বলে ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়িতে দিয়ে গিয়েছিল। এরপরে আর ও বাড়ি থেকে বের হয়নি। আমি দারোয়ানের থেকে খোঁজ নিয়েছি, আর ওর প্রাণ গেলেও এই বাচ্চাও নষ্ট করবে না। মিষ্টি বলে, ভাইয়া তুমি ওকে শুধু শুধু এত বড় কষ্টে রেখে এসেছিলে, বাড়িতে বলে দিয়ে আসতে। রাজ হালকা হেসে বলে, ওকে বোঝাতে চেয়েছি ওর ভাই কি ভুলটা করেছে তোর সাথে, আর এইটা হয়তো রাদীপ জেনে গিয়েছে। এখন বুঝবে নিজের বোনের সাথে এমন হওয়ার যন্ত্রণা কতখানি। তবে আজকে বাড়িতে গিয়ে সবাইকে সবটা জানিয়ে দিব। রাহা দেখবি অনেক খুশি হয়েছে, আর বাড়ির সবাইও খুশি না হয়ে পারবে না। রাজ মিষ্টিকে নিয়ে বাড়িতে ঢুকলো। বাড়ির ভিতরে ঢুকতেই বুঝলো বাড়িটা কেমন থম মেরে আছে। রাজ এগিয়ে যেতেই সাইমা চৌধুরী অস্থির কণ্ঠে বলেন, রাজ তোকে কতবার আমরা কল করেছি, তুই কল ধরিসনি কেন? রাজ স্বাভাবিকভাবে বলল, আম্মু ফোনটা সকাল থেকে চার্জ করতে পারেনি, তাই বন্ধ হয়ে আছে। এই বলে রাজ সাথে সাথে হাই তুলে রাহাকে ডাকে, রাহা, এই রাহা, কই তুই? নিচে আয়। রাহা, দেখ আমি ফিরে এসেছি। রাহা। পাশ থেকে রুমানা চৌধুরী ডুকরে কেঁদে বলে ওঠেন, রাহাকে আর ডাকলেও আসবে না। রাজ কপালে ভাঁজ ফেলে এগিয়ে গেল তার ছোট আম্মুর দিকে। ছোট আম্মু, কি বলছো? রাহা ডাকলেও শুনবে না, ও কোথায় গিয়েছে? রুমানা চৌধুরী ভাঙা গলায় বলেন, রাহাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মেয়েটা কোথায় গিয়েছে কিচ্ছু বলে যায়নি।